সম্মানিত উপস্থিতি, সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগত। সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, সহযাত্রী ও শ্রদ্ধা উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শায়ক ইবনে হাসান, শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগ 33তম ব্যাচ। আজকে আপনাদের সঙ্গে রয়েছে সঞ্চালক হিসেবে এবং আমার সঙ্গে রয়েছেন আমি সামিরা নাওমি, নৃবিজ্ঞান বিভাগের 33তম ব্যাচের একজন শিক্ষার্থী। 2024 সালের জুলাই বিপ্লব ছিল আমাদের চেতনার এক গর্বিত জাগরণ, যা শুধু একদিনের প্রতিবাদ ছিল না, বরং ছিল এক শক্তিশালী গণপরিবেশন, যেখানে আমরা সবাই দৃঢ় কণ্ঠে একসাথে বলেছিলাম বৈষম্যের অবসান চাই। আজও মনে পড়ে সেই দিন, শক্তি খুঁজে পেতে মুক্তির সিন্ধু, স্বপ্নের উড়ান, সাহসের জয়, মাটি ও মানুষের ডাক, পূর্ণরঙ্গ। তাই অনুষ্ঠানের এখন এই পর্যায়ে আমরা শুরু করছি। প্রথমেই জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে সকলকে অনুরোধ করব দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য। মিরপুর 10-এ নিজেদের স্মরণ অংশগ্রহণ ঘটিয়েছিল এবং পাশাপাশি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরও সেখানে স্মরণ অংশগ্রহণ দেখেছিলাম। তো এই দিনটা আসলে 26 দিনের আন্দোলন ছিল না, জুলাই গণঅভ্যুত্থান। গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের দমন পীড়ন, গুম খুন, বিচার বহির্ভূত গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন সব কিছু আস্থা করে নিক্ষিপ্ত করে বাংলাদেশের জনগণ আপামর জন্মস্থলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদিবাসী থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সকলের অংশদারি। ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাতে করে সংগ্রহণ। ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাতে করে সংগ্রহণ। নয়নে স্নেহের হাসি, লালাট নেত্র আগুন গরম। তোমার কি উন্নতি আজি দেখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন তুমি অপরূপ রূপে বাহির হলে জাগরণ। তোমার দেখে দেখে আপনি রাখবে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সোসাইটিতে এটা যদি আমরা নিউলিথিক রেভলিউশনের পর থেকে চিন্তা করি, ক্লাস সোসাইটিতে আমরা দেখতে পাই যে ইন্টেলেকচুয়ালদের একটা আলাদা স্ট্যাটাস আছে। তারা কখনো প্রিস্ট হিসেবে ভূমিকা পালন করছে, তারা কখনো ব্রুকরেট বা আমলা হিসেবে ভূমিকা পালন করছে। সো ইন্টেলেকচুয়ালদের এই একটা সোসাইটিতে একটা যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস তাদের একটা নির্দিষ্ট লেভেলের প্রিভিলেজ দেয় এবং ওই প্রিভিলেজ অনুযায়ী তাদের কিছু দায়িত্ব আছে। সো কিন্তু সেম চমস্কি আবার আরেকটা কথা বলছিল যে দ্য ইন্টেলেকচুয়াল ট্রেডিশন ইজ অন অফ সার্ভিলিটি টু পাওয়ার। এটার মানে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল ঐতিহ্যটাই হচ্ছে ক্ষমতার প্রতি এক ধরনের দাসত্বের ঐতিহ্য। সো আমরা জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু এই জিনিসটাই দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা প্রায় শুনতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই অমুক তমুক অবদান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক নিশ্চুপ ছিল এই গণঅভ্যুত্থানের সময়। তারা যখন রাস্তায় ছাত্রদের মারা হচ্ছিল তারা কোনো কথা বলেনি। আমরা কিন্তু রেগুলার শুনি যে হ্যাঁ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলন অমুক তমুক সব জায়গায় অবদান রাখছে, কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটাও জানি যে মুক্তিযুদ্ধের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে এবং ওই সময় হচ্ছে প্রচুর শিক্ষক ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করছে। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, যে আমার ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্সের কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো যে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর 17-18 তারিখের পর থেকে আমরা বারবার চেষ্টা করেছিলাম, টিচারদেরকে আমরা বারবার আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যাতে তারা এই গণঅভ্যুত্থান, এই যে গণহত্যাটা ঘটছে এটার বিরুদ্ধে তার কোনো স্টেটমেন্ট দিক। এবং কিছু টিচার দিয়েছে, কিছু টিচার আমাদের সমর্থন দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু বেশিরভাগ টিচারই হচ্ছে এ ব্যাপারে আমাদের সমর্থন দেয়নি। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু হচ্ছে আমাদের স্টুডেন্টরা, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আহত হয়েছে এবং খুব বাজেভাবে আহত হয়েছে। আমার ফ্রেন্ডও আহত হয়েছিল গণঅভ্যুত্থানের সময়, সে আমার সাথেই ছিল। সো এটা আমাদের জন্য একটা ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স ছিল এই কারণে যে আমরা বারবার টিচারদের সাথে কথা বলছি, ফোনে আমি নিজেও কথা বলছি, 30-40 মিনিট একজন টিচারের সাথে কথা বলছি। আমরা বারবার বলতেছি যে স্যার আপনারা একটা স্টেটমেন্ট দিন, জাস্ট একবার বলুন যে এখানে একটা রাষ্ট্রীয় হত্যাযোগ্য ঘটছে বা রাষ্ট্রীয় একটা ম্যাসাকার ঘটছে, কিন্তু বেশিরভাগের কাছ থেকে আমরা পেয়েছি এক ধরনের সাইলেন্স। মন্দির সোপান তলে
বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। কথা আমি এখানে একটা সুইট স্মৃতি আছে। তো আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের কিছু কিছু শিক্ষিকা শিক্ষক আমাদের খোঁজ খবর নিতেন যে আমরা সুস্থ আছি কিনা। আবার কিছু শিক্ষক ছিলেন আমাদেরকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করতেন। যারা আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করতেন, যদি আমরা ফেসবুকে থাকি তার নাকি চাকরি চলে যেতে পারে, এরকম একটা বিষয় ছিল আর কি। তো স্যারদের ভূমিকা নিয়ে বলতেছিলাম। তো আমাদের ভুবন ভাই বললেন যে আন্দোলনের পর বা এই অভ্যুত্থানের পর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটা জায়গায় এখনো কোনো পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় না, আমি একটা উদাহরণ দিই। যখন একটা ফ্যান চলে, আপনি দেখবেন ফ্যানের সুইচটা যখন অফ করা হয়, ফ্যানটা কিন্তু আরো 2-3 মিনিট ধরে ঘুরে ওর একটা স্থিতিশীল অবস্থায় আসতে। তো 17 বছর ধরে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যে ডিপার্টমেন্টে পড়ছি বা যেখানে বসবাস করছি, সব জায়গায় ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে। অর্থাৎ প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে ফ্যাসিবাদ এমনভাবে অবস্থান করছে যে আমরা এটা থেকে এখনো বের হইতে পারি নাই। আমাদের চিন্তাভাবনা বলেন, আমাদের কার্যক্রম বলেন, সবকিছু সে আগের মতোই রয়ে গেছে, কারণ ওই যে ফ্যান ঘুরতেছে এখনো। তো আমাদের যেটা দরকার যে এই সিস্টেম থেকে বের হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার কিছু শক্তিশালী অনুশীলন, যে আমাদের কিছু ভালো প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে যদি আমরা কোনো ভালো প্র্যাকটিস করি যেটা মানুষের মধ্যে ঢুকবে, তাহলে আমি বিশ্বাস করি আমাদের পরিবর্তনটা আসবে। যদি আমরা চাই রাতারাতি পরিবর্তন করব, কখনোই পরিবর্তন সম্ভব নয়। যদি আমি জুলাই আগস্ট অভ্যুত্থানের একটু স্মৃতিচারণে যাই, তো ভাই বলতেছিল আরেকটা কথাও ভাই বলে গেল যে তারা একটা বিবৃতি চাইছিল, বিবৃতিটা নাকি দেয় নাই, দিয়েছিল একটা বিবৃতি দিয়েছিল, সে দায়সারা একটা বিবৃতি, যেটার মধ্যে কোনো ধরনের কোনো স্পষ্টভাবে কাউকে দোষী করা বা হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করার মতো সাহসটুকু তারা পাচ্ছিল না, এমন একটা বিবৃতি তারা দিয়েছিল ডিপার্টমেন্টের পক্ষ থেকে। হাসিনাকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচার বলা হয় কবে জানো? 14 জুলাই রাত্রে বলা হয়েছিল। তা 15 জুলাই 16 জুলাই যে শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের যে বর্বর হামলা হয়েছিল, তখন আমাদের শিক্ষকরা আমাদের সামনে এসে দাঁড়াইতে পারে না, এটা আমাদের জন্য আসলে লজ্জার ছিল ওই দিন। 17 তারিখের একটা ঘটনা আমি হয়তো বা ডকুমেন্টারিতে বলছিলাম, আর একটা ঘটনা আমার মনে পড়লো আমার সামনে বসে। করি যে বুদ্ধিজীবী মহল বা এই জায়গাগুলা তারা তখনই ভূমিকা রাখতে পারে যদি তারা ব্যাপক গণ আন্দোলন অংশগ্রহণ করে। জুলাই গণ অভ্যুত্থান তার সবচেয়ে বড় একটা প্রমাণ। এক ব্যাপক অংশ যদিও তারা পিছপা ছিল, কিন্তু জনগণের চাপে পড়ে তারা বাধ্য হয়েছে যে যদি তারা জনবিচ্ছিন্ন থাকে তাহলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই জায়গা থেকে তাদের আরো শক্তিশালী ভূমিকা রাখা জরুরি। আর ফ্যাসিজমের উদ্ভব আসলে বিদ্যমান সমাজ কাঠামোর মধ্যেই, এবং বিদ্যমান সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রত্যেকটা প্রেক্ষাপটে, এবং আমাদের শিক্ষার্থী মহলের মধ্যে একটা ব্যাপক মানসিক দুশ্চিন্তা থাকে যে আমরা এলিয়েনেটেড হয়ে যায়, নিহিলিজম, অ্যাবসার্ডিজম, পোস্টমডার্নিজম, কত কিছু দ্বারা আচ্ছন্ন। কিন্তু আসলে এইসব সমাধান না। পোস্টমডার্নিজম আমাদের ডিপার্টমেন্ট আসলে পোস্টমডার্নিজমের একটা শক্তিশালী ভূমিকা হিসেবে পালন করে। যে কোনো সত্য নাই, কিন্তু আমরা আসলে প্রত্যেকটা সময়ে একটা সর্বোচ্চ সত্য নিয়ে আমরা আগাই। তো সেই জায়গা থেকে বলবো, আর নির্বাচন, আমি মনে করি না নির্বাচন কোনো সমাধান, কারণ বরাবরই যে নির্বাচন হয় সেটা শুধুমাত্র শোষক শ্রেণীর দাবিদারি করার জন্যই। এবং বাংলাদেশের মতো প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ল্যাটিন আমেরিকা, থার্ড ওয়ার্ল্ড যত কান্ট্রি আছে, আফ্রিকান প্রত্যেকটা কান্ট্রির এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শক্তিশালী মোকাবেলা ছাড়া, জনগণের ব্যাপক গণ আন্দোলন ছাড়া এবং বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক অর্থকাঠামিক যে পরিবর্তন, আমূল পরিবর্তন ব্যতীত সংস্কার কোনো সমাধান হতে পারে না। সবাইকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।